সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। দেশের মান, মাটি আর মা, ভাইয়ের সম্মান, কত বীর বাঙালি দিয়েছিল প্রাণ, তাদেরই রক্তে লেখা আমার এই গান। কত বীর বাঙালি দিয়েছিল প্রাণ, তাদেরই রক্তে লেখা আমার এই গান। রাজধানী ঢাকার যানজট নিরসন, নগরীর নান্দনিক সৌন্দর্য বর্ধন ও বিনোদনের কেন্দ্র হিসেবে হাতিরঝিল প্রকল্পের উদ্বোধন করেন প্রশাসন। দ্য ট্রাফিক সিগন্যালের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই হাতিরঝিল প্রকল্পের বিশেষত্ব একমুখী চলাচল ব্যবস্থা, কিন্তু গত এক বছরে এই হাতিরঝিলে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ আর পঙ্গুত্ব বরণ করেছে প্রায় শতাধিক মানুষ। আবার আমরাই এই দায় এড়াতে সাথে সাথেই বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকেন, তারা কোনো দায়িত্বই পালন করেন না। আমরা 16 কোটি মানুষ, আর আমাদের দেশে পুলিশ বাহিনীতে কর্মরত পুলিশের সদস্য প্রায় 1.5 লক্ষাধিক, আর তারও মধ্যে শতকরা 10 জন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন। তার মানে 9,670 জন মানুষ প্রতি একজন ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকেন। দ্য ট্রাফিক সিগন্যাল আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছে, একজন ট্রাফিক পুলিশের দ্বারা এই 9,000 মানুষকে আইন মানতে বাধ্য করা, সচেতন করা কতটুকু সম্ভবপর? আমি ডিসি ট্রাফিক ছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে। তখন আমি বিভিন্ন স্কুলে যে আমরা এই ক্যাম্পেইনগুলো করেছিলাম যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। ট্রাফিক রুলটা যদি আমরা মেনে চলি তাহলে ঢাকা সিটিতে যে ট্রাফিক জ্যামটা হয় সেটা থেকে আমরা অনেকটা উত্তরণ পাবো। ট্রাফিক আইনটা আসলে দুইটা কারণেই করা হয়েছে, যে নিজেদের মানার একটা বিষয় আর এটাকে এনফোর্সমেন্টের একটা বিষয়। ট্রাফিক রুলটা মানলে দুটো উপকার হচ্ছে, আমরা নির্বিঘ্নে যেতে পারছি এবং নিরাপত্তা বিধান হচ্ছে, দুটোই কিন্তু হবে। দর্শক দেখতে পাচ্ছেন হাতিরঝিল পয়েন্টে এখানে রিক্সা চলাচল নিষেধ থাকার কারণে আমাদের কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যরা রিক্সাকে ফিরিয়ে দিচ্ছেন, এখানেই থামিয়ে দিচ্ছেন। দর্শক, আমরা যেন তাদেরকে একটুখানি সহযোগিতা করি, তারা যে কষ্টটা করছেন আমাদের জন্যই করছেন। অনেকেই মানে, অনেকেই মানে না। যেমন অনেকে হাসপাতালের গাড়ি ছাড়তে হয়, পঙ্গু ছাড়তে হয়, অসুস্থ বয়স্ক লোক, এদেরকে দেখতে হয়। দর্শক, এই মানুষগুলো একে তো আইন মানানোর চেষ্টা করছেন, দ্বিতীয়ত মানবিকতা বোধ মাথায় নিয়ে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করে যাচ্ছেন শুধুমাত্র আমাদের জন্য। আমরা কি এতটুকু করতে পারি না তাদের জন্য? এদিকে যাওয়া যাবে না, তারা বলে এদিকে যাওয়া যাবে, গাড়ি ঘুরে যেতে হবে। যেখানে ইউটার্ন নিষেধ সেখানে ইউটার্ন জোর করে করতে দেয় না। তাদের গাড়ি আটক করে কাগজ নিয়ে সার্জনের কাছে দেই, সার্জনে মামলা দিয়ে দেয়। তারা তো তাদের দায়িত্ব পালন করছে, তাহলে আমরা কেন আমাদের দায়িত্ব পালন করছি না? যে আইনটা করা হয় সেই আইন কিন্তু আমাদের জন্য, আমাদের জীবনের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আছি, ভালো আছেন? হ্যাঁ, কি বিষয়ে যদি একটু বলতেন ডিটেইল। ওয়ান ওয়ে রুটে তারা আসতেছে, পাশাপাশি টান দিয়ে যাচ্ছিল গা, আরেক গাড়িতে তাকে ধরছে, ধরার পরে আমরা এখানে উপস্থিত হইলাম। হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে দেখা গেল যে তারা কিভাবে ঘটনা ঘটালো। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করছি সেই গাড়ি চালকদের সাথে। আমি ডাইন লেনে আছি, উনি বাম লেনে আছে, তবে দুইজনের সমানে গাড়ি টানতেছি। উনার আর কি বাম লেনে, যে উনার সামনে একটা মোটরসাইকেলটা সাইড দিতেছে, ডাইনে কাটছে, আমার গাড়িতে লুকিং গ্লাসটা লেগে ভেঙে গেছে। এটা আপনার কাছে কি মনে হচ্ছে, কেন এই দুর্ঘটনা ঘটলো? সামনে যে মোটরসাইকেল ছিল, ওই মোটরসাইকেলটাই আমি সাইড দিতেছি, কারণ সে যেহেতু আমার বাম লেনে, তা আমি সাইড দেওয়াতে ওনার স্পিড আরও বেশি ছিল, আমার স্পিড ছিল আপনার 35। তো ওর মধ্যে আমি ব্রেক করছি, উনি গাড়ি ব্রেক করে কন্ট্রোল করতে পারে নাই, তার বিদায় সে আমার গাড়ি ডান পাশ দিয়ে লাগাইয়ে সামনে চলে আসে। তার মধ্যে আমি ওইখান থেকে গাড়ি টাইন না ওনার সামনে এসে গাড়ি আটকেছে। আপনি কি থামেননি প্রথমে? উনি যেটা বললেন, না না, আমি দেখতেছি কি ওর ক্ষতিটা বেশি হয়েছে, আমার লুকিং গ্লাসে লেগে ওর ক্ষতিটা বেশি হয়েছে, কিন্তু এখন আমি প্র্যাকটিক্যাল দেখতেছি আমার ক্ষতিটা বেশি হয়েছে, কিন্তু আমার ভুল হয়েছে কোনটা, আমি টাইনে চলে আইছি। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি সেই গাড়ির মালিকের সাথে। আচ্ছা, আপনার দুজনে কি মালিক? এইটা না ওইটা? আমি উনি ওইটা। আপনি কি গাড়িতে বসা ছিলেন? বসা ছিল, হঠাৎ করে হয়ে গেছে সবকিছু, মানে বুঝতে পারে না। আপনারা যখন মানে আপনাদের চালক যখন গাড়ি নিয়ে বের হন তখন কি বলা থাকে চালকদের প্রতি? ট্র্যাকিং সিস্টেম লাগানো আছে এবং ম্যাক্সিমাম 80 কিলোমিটার গতিতে সে চালাতে পারবে। 80 কিলোমিটার উপরে যদি গাড়িটার গতি হয় সেক্ষেত্রে আমাদের কম্পিউটারে মেল চলে আসবে, আর সেই ক্ষেত্রে সে যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা সে কোনো রাস্তায় বিপদের মুখে পড়ে সেই জবাবদিহিতা সেই করবে।
সেখানে কোম্পানি তাকে কোনো কিছু ইয়ে করবে না, সেটা যদি তার দোষ থাকে। আচ্ছা, যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হতো, কেউ আহত হলে আপনারা কি করতেন? সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি থাকতো? আহত হইলে এখানে তাৎক্ষণিক আমি তাকে হসপিটালে নিতাম, ট্রিটমেন্ট কইরা উভয় পক্ষের লোকজন এখানে সংবাদ দিয়ে নিয়ে আইসা সিনিয়র অফিসারের সাথে কথা বললে আমি আইনি প্রসেসিংয়ে যাইতাম আর কি। এই হাতির ঝিলে একমুখী চলাচল, যেখানে সব একদিকেই যাবে, সেখানেও একটা দুর্ঘটনা ঘটে গেল হঠাৎ করে, হয়তো একটু অসচেতনতা অথবা কেউ জোরে চালাতে গিয়েছিল। শুধু তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো তার যখনই এখানে নিয়ন্ত্রণের বাইরে গাড়িটা চালায় তখনই অ্যাক্সিডেন্টটা ঘটে। পরপর কয়েকটা অ্যাক্সিডেন্টের সময় আমি ডিউটি ছিলাম, দেখলাম একই কাহিনী, যে তারা নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালায়। অদক্ষ চালক হলেই যে দুর্ঘটনা ঘটবে তাও না, দক্ষ চালকদের কাছেও দুর্ঘটনা ঘটতে পারে। কারণ আমরা যে দুই চালক ভাই পেয়েছি তাদের লাইসেন্স ঠিক ছিল, তাদের অনেক দিনের অভিজ্ঞতা গাড়ি চালানোর, তারপরও কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। হয়তো কোনো ব্যক্তি আহত হননি, কারো প্রাণহানি হয়নি। আরও একটি গাড়ি, যেই দুই গাড়ির সংঘর্ষ হয়েছিল সেই গাড়িটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমার লুকিং গ্লাস তো উঁচু, ও ডাইনে কাট দিতে বাস। হ্যাঁ, আপনার এইটা উঁচু, আমার গাড়ি তো হ্যাঁ, উঁচু। ওনারটা নিচু, যে ওর কারণে looking glass- ওনার আমি লুকিং যদি গ্লাসটা ঠেলে এখানে নিয়ে যাই বস, ঠেলে নিয়ে গেলে আমার এটা সেই লেভেলে চলে আসে। ওর গ্লাসটা এইখানে এরকম ভাবে চাপ লাগছে, বাস গ্লাস ফিনিশ। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা নিজেরাই মিনিমাইজ করি, আমাদের অফিস আছে, উনি আসবে আমাদেরকে, আমরা ওখানে বসে কথাবার্তা বলে নিব যে যাই হোক, এ নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। আমরা এখানে আপনি বাইরে যেটা বলছি ওটা একটা আপসনামা করে নিছি, উভয়ে সই স্বাক্ষর করছে, তারা আপস হয়ে গেছে, তারা চলে গেছে। 11 ফেব্রুয়ারি 2014 মঙ্গলবার বেলা 11:55। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য তার মোটর বাইক নিয়ে নির্ধারিত গতিতে নির্ধারিত লেন মেনে পথ চলছিলেন, কিন্তু এই দুই প্রাইভেট কার চালকগণ তাকে পাশাপাশি পাশ কেটে যেতে 3 লেনের সৃষ্টি করে এই দুর্ঘটনা ঘটান। বড় কোনো শারীরিক ক্ষতি না হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি গাড়ি দুটি। ঘটনার ধারাবাহিকতার এক পর্যায়ে বাংলাদেশ পুলিশ বিভাগের কয়েকজন সদস্য ঘটনার সম্পূর্ণ বিবরণ ও উভয় পক্ষের সকল কাগজপত্রের বৈধতা নিশ্চিত করেন। উভয় গাড়ির মালিক পক্ষের উপস্থিতি ক্রমে তাদের মধ্যে একটি আপোসনামায় স্বাক্ষর হয়। তারা একে অন্যের মধ্যে একটি মীমাংসা করেন এবং হাত মিলিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হন। দ্য ট্রাফিক সিগন্যাল আবারও সকলকে স্মরণ করিয়ে দিচ্ছে, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমরা সকলে ট্রাফিক আইন মেনে পথ চলি এবং নিরাপদে ঘরে ফিরি। আপনি যখন বাইকটা কেনেন তখন বাসায় কি বাবা মা জানেন, অনুমতি দিয়েছিলেন তারা যে হ্যাঁ বাইক কিনো না কিনা কিনো না? হ্যাঁ, কিছু বলেনি কেনার সময় যে বাবা সাবধানে চালাস? বা অবশ্যই অবশ্যই এটা তো বলবে। হ্যাঁ, সাবধানে চালাতে বলছে। আমি তো খুব রাফ চালাচ্ছি না, খুব রিল্যাক্সে চালাচ্ছি। কে হন আপনারা দুজন? আমার বন্ধু। আচ্ছা, তো আপনার বন্ধু যখন হেলমেট ছাড়া বের হয়েছে, আপনি তখন কি একবারও মনে করে দেননি যে আমি যে তোর পেছনে বসবো, আমারটা তো রাখিস তোরটাও রাখিসনি? এই কথা কি বলেছিলেন? না না, এটা ঠিক আছে, কথা বলতে বলতে আসছি যে হেলমেট নাই, এটা ঠিক না। হেলমেটের কারণে একটু আগে মামলাও খাইছি আমরা রামপুরে। মামলার কাগজটা একটু আমরা দেখতে পারি? এটা হচ্ছে হেলমেট না পরলে 149 ধারায় হবে। 149 ধারায় মোটরযান আইনের 300 টাকা ফাইন, আর এটা আমার দ্বারা যদি হয় এটা ডাবল হবে, 600 টাকা ফাইন হবে। অনেকের একটা হেলমেটই থাকে না, হেলমেট ছাড়াই বাইক চালায়, কিন্তু আপনার সেখানে একটা এক্সট্রা হেলমেট আমরা দেখতে পাচ্ছি। আসলে আমি মনে করছি এটা যারা করতেছে ওরা তারা বোকামি করতেছে। হেলমেট দুইটাই আমার নিজের জন্যই সেফ, অন্য কারোর জন্য না। যারা হেলমেট পরে না বা যারা এই মানে নিয়মটা ফলো করে না, তারা কারা? তারা হলো টিনেজার। মানে টিনেজারদের মধ্যে মানে ওভারঅল সবার মধ্যে একটা গতির একটা টেন্ডেন্সি থাকে। যেমন ধরেন একটা বাইক পাইলো, তারা এটা মানে তারা স্টার্টই করলো যে একটা হাই মানে গতি দিয়ে তারা এটা শুরু করলো। Death has 5 letters, same to speed. মোটরসাইকেলের গতির বাড়াবাড়ি নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি বলে মনে করছে দ্য ট্রাফিক সিগন্যাল। আজ মোটরসাইকেল সারা বিশ্বের বাহনের একটি ফ্যাশন, বিশেষ করে তরুণ প্রজন্মের। স্টাইলিশ আউটলুক, স্পিড সবকিছু নিয়ে আজ তরুণ প্রজন্ম এক মোহময় জীবন কাটাচ্ছে উন্নত বিশ্বের মতো। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, টু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ফাস্ট 5 বিশ্বনন্দিত ছবিগুলো আনন্দ দেওয়ার জন্য, বিনোদনের জন্য। রেসলিংয়ের মতো পরিবারের সবাই এখানে ডোন্ট ট্রাই দিস অন রোড বলল তরুণ রক্ত কথা শোনে না, মানে না কোনো বারণ। কখনো রেস খেলতে গিয়ে, কখনো ঝোঁকের বসে, কখনো বা বাজি ধরে নেহাতি এক পাগলামির ঘরে জীবন দেয় তারা। অকালে ঝরে পড়ে তরুণ প্রাণ, মেধা হারাচ্ছে বাংলাদেশ। সবসময় যাত্রাপথে বলা হয় সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। দ্য ট্রাফিক সিগন্যাল আজ বলতে চায় ঝোঁকের ঝুঁকির চাইতে বা পাগলামির চাইতে জীবনের মূল্য অনেক বেশি। কারণ এই জীবনগুলো মিলিয়েই পরিবার, পরিবার মিলিয়েই সমাজ, সমাজ মিলিয়েই দেশ, আমাদের বাংলাদেশ।
এই এলাকার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলতে পারেন কোন জায়গায়? এই সামনে তো আমাদের সাথে একটু স্পটটা দেখাবেন। আমি আসে দেখলাম 3টে নুক একটা বাচ্চা বাসার জন্য হুন্ডাটা হাফ ব্রেক করে তারপর যায় পিছিয়ে রাখার উল্টে পড়ে গেল। তাদের বয়স টয়স কেমন বলতে পারেন? আপনারও সমান বয়স হবে। অপ্রাপ্ত বয়স্ক মানে 18 বছরের আগে তার হাতে কোনোভাবে ইভেন তাকে কোনো সুযোগ থাকলেও তাকে চাবি তুলে দেওয়া উচিত না, গাড়ি বা মোটরসাইকেল চালাতে দেওয়া উচিত নয়। এক, এবং এটা হলো যে ট্রাফিক রুলটা সে ভঙ্গ করলো। 2 হলো তাকেই আমি তার জীবনের নিরাপত্তা, জীবনটাকে আমি নষ্ট করে ফেললাম। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে সে মারা যেতে পারে, সে আহত হতে পারে। 31 জানুয়ারি 2014 শুক্রবার বিকেল 4:10। ছুটির দিনে রাজধানীর কর্মব্যস্ত মানুষগুলো একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে ঘুরতে এসেছিলেন হাতিরঝিলে। কেউ হাঁটছিল, কেউ বা নীরবে বসে গান শুনছিল, আর কেউ বা আড্ডার ছলে চালাচ্ছিল মোটর বাইক। এসেছিল এক দম্পতি, তারাও মোটর বাইক নিয়ে ঘুরছিলেন হাতিরঝিলে। হঠাৎ দ্রুতগতিতে ছুটে চলা 4 জনের 2টি মোটর বাইক খুবই বেপরোয়াভাবে তাদের পাশ কেটে চলে যায়। দম্পতি দুজন ওই বেপরোয়া গতিতে ছুটে চলা 2 বাইক চালককে নিয়ে মন্তব্য করলেন, ওরা যেভাবে বাইক দুটি চালাচ্ছে তাতে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। আবার সেদিন হয়েছে, সেদিন যে রামপুরার একজনের হয়েছে, আমাদের বাসার ওই সাইডে সেদিন একজনের হয়েছে। এরকম মনে করেন এমন মাসে নাই যে 2বার, 1 তারিখ তো 1 তারিখের বিদিন হবে এই 2বার। কে জানতো এই মন্তব্যটি সত্যিতে পরিণত হবে? তারা আর একটু সামনের দিকে এগিয়ে অগ্রসর হতেই দেখতে পান সেই ভয়াবহ দুর্ঘটনা। বহুল আলোচিত হাতিরঝিলের এই বাঁকটিতে দুমড়ে মুচড়ে পড়ে আছে 2 বাইক চালক সহ 3 জন তরুণ ও 1 জন তরুণী। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাঁধন নামের 16 বছরের একটি উজ্জ্বল প্রাণ। গুরুতর আহত হয় হৃদয় ও ইমরান, অক্ষত থাকেন তরুণী। ওরা 3 জন ছিল গুলশান মডেল স্কুলের ছাত্র। ওই পথের গতিসীমা ছিল 30 থেকে 40 কিলোমিটার। ছাত্র হলেও ওরা শেখেনি ট্রাফিক আইন, মানেনি ট্রাফিক আইনের বাধ্যবাধকতা। তো অবশ্যই খারাপ, কেননা এখানে প্রায় অনেকে দেখা যেতেছে একটু খালি জায়গা পাওয়াতে ফুল স্পিডে গাড়ি চালাতে চলে আসে, 90-100 টান থাকে হোন্ডার, যার কারণে অনেক সময় ব্রেক করলে পিছনের জন্য উঠে আসে বা হোন্ডারও ক্ষতি হয়, অনেক সময় পড়ে যায়। আমি এর আগেও একটা অ্যাক্সিডেন্ট দেখছি, এখান থেকে হাইটা যাওয়ার সময় মানে হোন্ডাটা পড়ে গেল, ছেলেটা অ্যাক্সিডেন্ট করার পর এমন করতেছে, আমি দইটাও ঠিক করতে পারতেছি না। এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের ব্যক্তিগত সচেতনতা কতটুকু জরুরি আর প্রশাসনিক কতটুকু পদক্ষেপ নিলে এটা দূর করা সম্ভব বলে আপনি মনে করেন? আইনটা মানুষের জন্য এবং আইনটা নিজেদের জন্য মানতে হবে, এটা নিজেরা মেনে চললে আর এই সমস্যাটা হয় না। এই দেখো, এটা যদি একটা স্পিড ব্রেকার থাকে আপনাদের ওসিলায় যদি এই যে হয়, তাহলে মনে হয় অনেক ফ্যামিলিগত মানুষও ভালো থাকবে, আমাদের এই যে এই জিনিসগুলো আমরা দেখতেও পারবো না। সেদিন এই রক্ত দেয়া খুব খারাপ লাগছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে স্পিড ব্রেকারের মতো যে একটা সতর্কবাণী দেওয়া আছে, এটা দেওয়ার কারণটা কি রাস্তা একটু বলতে পারবেন? তো আপনার বেসিক্যালি হলো এখানে আপনার টার্ন, এখানে একটু স্লো আসার জন্য স্পিড ব্রেকার না দিলেও প্রশাসন ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর সামনে এই ধরনের কিছু চিহ্ন রেখেছেন, যা সতর্ক চিহ্ন। এরপরও যদি আমরা সচেতন না হই, তাহলে একটা নয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে স্পিড ব্রেকার দিয়েও আমরা দুর্ঘটনা কমাতে পারবো না। আমরা যদি আমাদের দেশের আইনকে না মানি, তাহলে তো কিছু করার নাই। কন্টিনিউয়াস তো আর্মি পুলিশ এটা টেক ওভার দিতে পারবে না। এটা আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আমরা যদি সচেতন না থাকি তাহলে তো এটা হবে না। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে, কার্যক্রম হচ্ছে, ওয়েল্ডিং জাতীয় কার্যক্রম হচ্ছে, এই যে আসলে এই কাজটা কিসের হচ্ছে যদি আমাদেরকে একটু বিষয়ে আর কি এই কাজটা বলতেন। এই ব্রিজের সামনে কিছু ছেলে মেয়ে, উশৃঙ্খল ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকার ফলে ছবি টবি উঠায়, যার জন্য দূর থেকে গাড়ি আসার সময় ড্রাইভাররা উপরের দিকে তাকায়, ছেলেমেয়ের দিকে তাকাই থেকে ধাম করে আরেক জায়গায় লাগিয়ে দেয়। এই কারণে এখানে ইসরায়েলি তার লাগানো হচ্ছে, তার কাটা, যেন ওইখানে না দাঁড়িতে পারে। দর্শক, একটা ব্যাপার জানলাম যে আমরা এখানে বসে থেকে আড্ডা দিই অথবা দুর্ঘটনার জন্য অনেক সময় পরোক্ষভাবেও দায়ী হয়ে থাকি, সেই কারণে কাঁটাতারের বেড়া লাগানো হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে রমনা মডেল থানার ওসি মশিউর রহমান জানান, বেপরোয়া গতিতে হেলে দুলে প্রতিযোগিতা করে বাইক চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে আঘাত করায় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চিরদিনের জন্য পরাজিত হয় হৃদয় নামের 18 বছরের আহত তরুণ। গত 1 বছরে হাতিরঝিলে ঘটে যাওয়া মোটরসাইকেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জানা যায়, শুধুমাত্র বেপরোয়া গতি ও উল্টো দিকে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করার কারণেই এই সব দুর্ঘটনা ঘটেছে।
ঘটনা হচ্ছে যে এখানে দুর্ঘটনার মূল কারণ হচ্ছে যে স্পিড। এখানে কিন্তু 40 এর উপরে ওঠা যাবে না লেখাই আছে, কিন্তু বাট হচ্ছে কি হাই স্পিডে গাড়ি চালানো হচ্ছে। আপনার কি মনে হয় এই কাঁটাতারের বেড়া দিলেই আমরা সচেতন হয়ে যাব, নাকি আমাদের প্রত্যেকের আসলে কাঁটাতারের বেড়া কেন এটা না দেওয়ার আগে আমাদের সচেতন হওয়া উচিত? যেহেতু আমরা শিক্ষিত জাতি, সাইনবোর্ডে দেওয়া আছে 40 কিলোমিটারের গতি এর উপরে ওঠানো যাবে না, যেখানে সেখানে পার্ক করা যাবে না, দাঁড়ানো যাবে না। আপনি যত আইন বা যত কিছুই করেন না কেন, বাঙালি এগুলো মানে না। একটা কথা বলে পার পাওয়া যায় না যে আমরা বাঙালি, আমরা এটা করতেই পারি। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। সুতরাং আমার বিশ্বাস যে আমাদের মধ্যে আমরা নিজেরা সচেতন হই, আমাদের যে এই ক্ষেত্রে যে আমার জীবনে ঝুঁকি থাকে এই উপলব্ধিটার জন্য আমার মধ্যে চলে আসে। আমি মনে করি এর থেকে আমরা নিজেরা খুব দ্রুত জিনিসটা থেকে নিজেরাই নিয়ন্ত্রিত হতে পারবো, আমি এটা বিশ্বাস করি আর কি। অ্যাকচুয়ালি এইভাবে হোন্ডা চালান ঠিক না, আমি মনে করি এটা আসলে প্রশাসনের দেখাও উচিত যে এইভাবে চালাইতেছে, ওইখান থেকে চালায় আসে এখানে অ্যাক্সিডেন্ট করে, এইভাবে যাতে না চালায় এটা তাদের প্রতি দৃষ্টি রাখা উচিত। কি হয়েছিল সেদিন একটু বলেন তো? সেই দিন হয়েছে মোটরসাইকেলে 2টা মোটরসাইকেল, তার মানে দুটোটাই বন্ধু বান্ধব ওরাই, কিন্তু ওরা যখন এই মোড়টার মধ্যে আসে তখন আপনার ওরা প্রতিযোগিতাভাবে বাউলি সিস্টেম করতেছিল, যখন এই করতেছিল তখন বাউলি মারার পরে ওরা লোডটা না সামলাইতে গিয়া ওই যে সাইডে করা আছে ওইটার মধ্যে গিয়ে মোটরসাইকেলগুলো বাড়ি খায়। এই যে রক্ত রুজ ওইদিকে একটা প্রথমে ওই দিক থেকে আসলো, আইসা এটা হলো বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পরে যায় আরেকটা হলো, ওটা মানে ব্রেক কন্ট্রোল রাখতে পারলো না, ওটা মারা দিল, ওটা মারা দেওয়া নাই, মানে একটা আইসে পরে দিয়ে পিস দিয়ে আরেকটা মেরে দিছে গাড়ি। এই আমবাগানের কয়েকদিন আগে জ্যোৎস্না হোটেলের মালিক মারা গেল ওই হোন্ডা অ্যাক্সিডেন্ট করে। ম্যাক্সিমাম বাই আর হইছে পিছনে মেয়ে থাকলে ওরা তো বেশি অস্থিরতা হয়ে যায়, পিছনে যখন মেয়ে বসে তখন ওরা মনে করেন আর বন্ধু বান্ধব 3-4 জন একসাথে বসে একসাথে চালায়, তখন কার আগে কে যাবে রেস সিস্টেমের মতন। গত 31 জানুয়ারি সেদিন দুটি মোটরসাইকেল তারা পাল্লা দিয়ে চালাচ্ছিল এবং ঘটনাস্থলে একজন ওখানে মারা যান। এই ধরনের দুর্ঘটনাগুলো কেন ঘটছে? মোটরসাইকেল যারা চালায় অধিকাংশ উঠতি বয়সের ছেলে, যাদের বয়স 15 থেকে 20-এর মধ্যে, স্কুল এবং কলেজে পড়ুয়া ছেলে। এবং বাংলাদেশে যে নতুন নতুন গাড়িগুলো আসতেছে এদের মানে এই গাড়িগুলো এত স্পিডি এবং হাইড্রোলিক ব্রেক সিস্টেম, যেগুলো আপনার ছেলে অনেক সময় মানে কন্ট্রোল করতে পারে না। ইভেন আরও কিছু ব্যাপার আছে যারা ওই গাড়িগুলো এমনভাবে চালায় যে দ্রুত এবং পাল্লা দিয়ে চালায়। দ্রুত দিয়ে চালানোর সময় দেখা গেল মোড় অথবা কোথায় লেফট টার্ন রাইট টার্ন করতে হবে এটা না বুঝে অনেক সময় দেখা যায় কন্ট্রোল করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তারা পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট, এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। পরশুদিনও একটা ঘটনা ঘটছে যেটা শুনতে পেলাম যে মারা গেছে। সন্তানকে ভালোবেসে শখ পূরণ করতে গিয়ে কিনে দিচ্ছেন মোটর বাইক, আর সেই মোটর বাইক নিয়ে রাস্তায় রেস করে আপনার সন্তান আপনারই কোলে ফিরছে লাশ হয়ে। আপনি কি কখনো খোঁজ নিয়েছেন আপনার সন্তান কবে, কখন, কোথায় আপনার দেওয়া উপহার নিয়ে কিভাবে চলছে রাস্তায়? যখন সন্তানের ভালোবাসায় অন্ধ হয়ে অপ্রাপ্ত বয়সেই তার হাতে উঠিয়ে দিচ্ছেন কোনো জানের চাবি, তখন কি একবারও ভেবেছেন এই চাবিটি কেড়ে নেবে আপনার সন্তানের জীবন? আপনার দেওয়া উপহারের কারণেই যদি মৃত্যু হয় আপনার সন্তানের, তবে মনে রাখবেন এই মৃত্যুর জন্য দায়ী কেবল আপনিই। আপনার বিবেকের কাছে সারা জীবন আপনি নিজের সন্তানের হত্যাকারী হিসেবে চিহ্নিত থাকবেন। আপনি সেটা সহ্য করবেন কি করে? আমি গার্জিয়ানদেরকে বলবো যে গার্জিয়ানরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনোভাবেই কোনো ছেলেকে বা মেয়েকে তারা যেন গাড়ি চালাতে বা মোটরসাইকেল চালাতে উদ্বুদ্ধ না করে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাকে ট্রাফিক রুল মানতে হবে, যে নিরাপত্তা যেভাবে গাড়ি চালানোর কথা, যে স্পিডে চালানোর কথা, যে রুল রেগুলেশনগুলো মেনে চলার কথা, সেগুলো তাকে যদি না মানে সে, তাহলে তার জীবনের নিরাপত্তার জন্য আমরা অভিভাবকরা দায়ী থাকব। আমরা অভিভাবকদের এই জন্যই সেই ছেলেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও তাকে ট্রাফিক রুলগুলো ভালো করে জানতে হবে। বিভিন্ন আমাদের ট্রাফিক অফিস আছে, সেখানেও যদি যায় সেখানেও আমাদের এই জিনিসগুলো বইগুলো আছে, ওখান থেকে সে কালেকশন করে অভিভাবকরা ছেলেদের যারা গাড়ি চালাবে তার আগে জেনে নেয়। দ্য ট্রাফিক সিগন্যাল সকল মা বাবাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছে, এখনই সময় আপনার সন্তানকে ট্রাফিক আইনের শিক্ষা দেওয়ার। সর্বদা খোঁজ রাখুন আপনার সন্তান কোন দিন, কখন, কোথায়, কিভাবে চালাচ্ছে গাড়ি। ফলে আর যাই হোক, আপনার সন্তান কখনো লাশ হয়ে ফিরবে না আপনার কোলে, ইনশাআল্লাহ।
সবাই রাস্তা থেকে ফুটপাতে ওঠো।